লেখা এইভাবে সুন্দর করতে হবে, তাহলে সব ছেলের কি হয়ে যাবে, লেখাও সুন্দর হয়ে যাবে, লেখার স্বভাব আলাদা থাকবে এবং কি পড়ার স্বভাব আলাদা থাকবে। আরেকটা জিনিস বলতে আসলে লজ্জাও লাগতেছে, অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন, তারপরেও আমার যেটা বুঝে আসছে এটা নিয়ে আমি আলোচনা করি আলহামদুলিল্লাহ অনেকেই আমার সাথে একমত যে হুজুর আপনি যেটা বলছেন এটাই ঠিক। আজকে আমাদের সমাজে সিলেটে লেখানো হয়, সিলেটে লেখা খুব সুন্দর, হুজুরেরও সুন্দর, ছাত্র যেটা ভালো করে শিখছে তার কি হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এবার যদি কলম দেয় খাতা দেয় সিলেটের মতো আর কি হয় না। আপনারা একমত? সিলেটের মতো কি খাতায় হয় না। ক্লাস 1 এর ক্লাস 2 পরীক্ষা দেওয়ার সময় কি সিলেট দিয়ে দেয় না খাতা দিয়ে দেয়? এতদিন আপনি সারা বছর সিলেটে লেখালেন, এখন পরীক্ষা নেওয়ার সময় খাতা দিয়ে কেন নিলেন? আজিন্দিগি কি সিলেটে আপনি লিখবেন না খাতায় লিখবেন? প্রথম ক্লাস থেকে আজিন্দিগি মরণ পর্যন্ত কোথায় লিখবেন? কাগজে। তো সুতরাং প্রথম থেকেই কাগজেই আপনি কি করেন, তাকে প্র্যাকটিস করান। স্কুলে বাংলা ইংরেজি অঙ্ক লেখা না, ওখানে ক্লাস 1 থেকে সিলেটে লেখায়, কেমন সিলেটে লেখায়, সিলেটে লেখা সুন্দর করায়। তাহলে আমরা প্রথম থেকে খাতায় লেখা শিখে কি হবে না? সেখানে যেরকম প্রথম ক্লাস থেকে প্লে নার্সারিতে কি করে পেন্সিল দিয়ে লেখায়, এরপরে কলম দেয়, আমরা ওইভাবে প্রথম থেকে খাতায় পেন্সিল দিয়ে লেখাই, বুঝলেন না? তাহলে কি হয়ে যাবে, প্রথম থেকেই খাতাই লেখা সুন্দর হয়ে যাবে। এই জন্য খাতাতে এখন আমি যেটা বলছি অরিজিনাল সিস্টেম ওস্তাদে লেখা দিবে। এবার ওস্তাদে লেখার কথা বলি, আমার মাদ্রাসায় আমি নিজেই লেখা শিখাতাম ছেলেদেরকে। তো ওস্তাদ একজন রাখছি, আমার ব্যস্ততা বেড়ে গেছে, ওস্তাদের কইছি লেখার ঘন্টাটা আপনি পরিচালনা করেন। এই 1 এর ছেলে, প্রথম ক্লাসের ছেলে 5.5 বছর 6 বছর এরকম হয়েছে। তো প্রতিদিন তো আমি লিখে দিতাম। এখন নতুন হুজুর লিখছে যে হুজুরের লেখায় মোটেও সুন্দর নাই। আমি অফিসে বসে রয়েছি, এই ছোট বাচ্চাটা হুজুরের লেখা দেওয়ার পরে খাতাটার এমনি খুলেই এক দৌড়ে আমার কাছে আসে, হুজুর দেখেন এগুলি লেখা, এগুলি বলে লেখা। হুজুরের লেখাটা আমরা দেখাতে বল, হুজুরের লেখা বলে এইভাবে লেখে, এগুলো লেখা হইল। ওই আমারটা দেখতে দেখতে তার চোখ কি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। যেরকম কানকারি হয়ে গেছে এরকম তার চোখ কি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। লেখা সুন্দর আর খারাপ কি পরখ করার মতো কি হয়ে গেছে, যোগ্যতা হয়ে গেছে, বুঝলেন না? এখন আপনি শিক্ষক দিয়ে লেখাতে গেলে হবে কি, শিক্ষকের অধিকাংশ শিক্ষকের কি নাই, লেখা সুন্দর নাই। এই জন্য এখন প্রতিষ্ঠানওয়ালারা কি শুরু করছেন, সুন্দর লেখা লিখে সেটা কি করে কম্পিউটার করে সেটা ছাপা নিয়ে আসে। এখন ওই খাতা থেকে কি, খাতার মধ্যে যেটা থাকে ওইটা থেকে কি করে মাস্কে করে লিখতে হয়। আরেক অসুবিধা হলো, ক্লাসের মধ্যে 20 জন 25 জন 30 জন 50 জন ছেলে আছে, সবার খাতায় উস্তাদে লিখে দিতে কি হবে না, সময় কুলাবে না। এই জন্য ছাপানো অক্ষর থেকে কি করতে হবে, মাস্কে করে লেখা শিখতে হবে। তবে আরেকটা সমস্যা আছে, এটা নিয়ে আমি অনেকদিন গবেষণা করছি, যে খাতাতে আলিফ 10 পৃষ্ঠা দেওয়া যাবে না, তাহলে এই বড় খাতা হয়ে যাবে, এটা বহন করা সম্ভব না, লেখাও সম্ভব না। এখন এটার কোনো সমাধান অনেকের সাথে পরামর্শ করছি, কোনো সমাধান পাইনি। তবে আপনারা এটা করতে পারেন যে খাতার মধ্যে যেটা লেখা থাকবে সেটাই আলাদা সাধারণ মার্কেটের খাতা রাখবে, আলিফ এটা যেখানে আছে আমি আলিফ দুই পৃষ্ঠায় দিছি, তারপরে 80 পেজ হয়ে গেছে খাতা। এরপরে কি বাকে 2-3 পৃষ্ঠা দিছি, জিমকে 2-3 পৃষ্ঠা দিছি, এইভাবে করে দিছি। 10 পৃষ্ঠা তো আর দেওয়া যাচ্ছে না, বুঝলেন নাই? এই জন্য সাদা খাতা রাখবে, মার্কেটের খাতা রাখবে। আলিম যখন এই খাতার মধ্যে যে কয় পৃষ্ঠা আছে এই কয় পৃষ্ঠা মাস্ক করার পরে এবারে সাধারণ খাতার মধ্যে বলবেন তুমি এটা দেখে দেখা কালকে এই খাতার মধ্যে এটা লিখে আনবা। যতদিন পর্যন্ত আলিম কি না হবে, আরো 10 দিনও সুন্দর না হলে ডেলি 1 পৃষ্ঠা দিবেন লেখা, 10 পৃষ্ঠা নয়। ডেলি কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা। 10 পৃষ্ঠা যখন দিবেন তার কাছে সময় নাই, সেই পৃষ্ঠা পূরণের জন্য এমনি শুধু আঁকা শুরু করবে। শুধু কি করা শুরু করবে? আঁকা শুরু করে পৃষ্ঠা পুরে আনবে না, ওইভাবে নয়। একদিন 1 পৃষ্ঠা,
বলবেন আজকালকেও তুমি এই আলিফিটা এখানে দেখে দেখে এই তোমার এই সাধারণ খাতায় লিখে আনবে, ঠিক আছে? এভাবে 5 দিন 7 দিন যার যে কদিন লাগে এই আলিফিটা সোজা না হওয়া পর্যন্ত কি করবেন, লেখাবেন। আমি ওইভাবে লেখা শিখছি। লেখালে কার কাছে শিখছি? আমি ওস্তাদের কাছেও শিখি নাই, আমার সাথের কাছে আমি লেখা শিখছি। আমার মামুন ভাই, মৌলানা মামুন সাহেব টাঙ্গাইল টাউনে বাড়ি, এখন বর্তমানে টাঙ্গাইল এই মার্কাজ মসজিদের ইমাম সাহেব, ও মসজিদের না ইমাম সাহেব না মনে হয়, মার্কাজ মসজিদের পাশে মসজিদ মাদ্রাসার মোহতামেম। তো উনি দেখি যে আগের জমানায় কেতাবত শিখতো মানুষে কাটা কলম দিয়া, তো উনি কেতাবত শিখতে। তো আমি একদিন বলতেছি, মামুন ভাই আমারও আপনি এক লাইন লিখে দিন। তো পরে উনি আমাকে এক লাইন লিখে দিত, আমি এগুলা নকল করে দিতাম, উনাকে দেখাইতাম। এভাবে করে আমার লেখাটাও আমি মোটামুটি কিছু চলে থাকে করছি। এভাবে ওস্তাদ ধরতে হবে, ওস্তাদের ঠিক থাকতে হবে। ওস্তাদের ঠিক না থাকলে আমারটা কিভাবে ঠিক হবে, বুঝেন নাই? এই লেখা শেখানো আর এক লেখা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করলাম। তাহলে আমরা এই আলিফ থেকে ইয়া পর্যন্ত কি চতুর্দিক থেকে চালু করা। চতুর্দিক থেকে যখন চালু হয়ে যাবে, এরপরে কি করব? নিচে দেখেন 1 নং পাঠের অনুশীলন, 1 নং পাঠের। এরপরে আমরা একটা কাজ করতে পারি, বোর্ড সব জায়গায় থাকে, বোর্ডের মধ্যে এখন সময় কমে গেছে এজন্য আমি দেখালাম না, দরকার না, আপনারা বুঝতেছেন। বোর্ডের মধ্যে বিভিন্ন হরফ লিখবো আর ছাত্রদেরকে কি করব, নাম জিজ্ঞাসা করব। আমার লেখার সাথে সাথে তোমরা সবাই একসাথে নাম বলবে, ঠিক আছে? কিছুক্ষণ ছাত্ররা সবাই নাম বলবে, এরপরে বলবেন আমি যাকে বলবো সে নাম বলবে। ক্লাসের মধ্যে কোন ছেলেটা একটু গভীর আপনার আইডিয়া আছে? নাম লিখে হরফ লেখা, এই মামুন তুমি বলো এটার নাম কি? তো যখন দেখবেন গভীর ছেলেরাও নাম বলতে পারে, তখন আপনি শিওর হয়ে যাবেন সব ছেলের ব্রেনে কি হয়ে গেছে, হরফগুলা সেটিং হয়ে গেছে। এভাবে বোর্ডে লেখা পরীক্ষা করার পরে এরপরে আসবেন 1 নং পাঠের অনুশীলন। অনুশীলন মানে কি? পরীক্ষা। অনুশীলন মানে কি? পরীক্ষা। অনুশীলন মানে হুজুরে বুঝিয়ে দিবে 1 লাইন, 2 ঘন্টা পরে ছাত্র সবক দিয়ে যাবে, এটা নয়। আর আমাদের সমাজে কিভাবে হইতেছে দেখেন, অনুশীলনের মধ্যে আছে হামজা আইন হা গাইন, যা এই বসো, বসি 2 ঘন্টা পরে সবক দিয়ে যাবে। এখন আইছে হয়তো পারছে, না হলে কি পারে না, ঠিক আছে? না, এটা নয়। অনুশীলন মানে উপরের পড়াটা তার ব্রেনে ঢুকছে কিনা সেটা এখানে এলোমেলো করে দিয়া পরীক্ষা করা হবে। ছাত্রদেরকে বলতে হবে তোমরা এখান থেকে বলো। কি করবে? ছাত্ররা বলবে, উস্তাদে নয়। কে বলবে? ছাত্ররা। হামজা হা প্রথমে বলার সময় কিন্তু দ্রুত বলতে পারবে না, ঠিক আছে? একটু ধীরস্থির ভাবে বলবে। তারপরটা বলা আইন, তারপর হা, তারপর গাইন। এই এক লাইন তারা বলছে না একটা একটা করে। এখন বলবেন একটা বলতে 3 নিঃশ্বাস নিলে হবে না, পুরো লাইন এক নিঃশ্বাসে বলতে হবে। এই লাইনটাকে 30 বার পড়ো সবাই মিলে। হামজা হা আইন হা গাইন, হামজা হা আইন হা গাইন। এভাবে 30 বার পড়লে দেখবেন এই লাইনটা কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। এক নিঃশ্বাসে কয়বার করতে পারবে? একবারে কি এক নিঃশ্বাসে কি 1 লাইন শেষ হয়ে যাবে। এইভাবে এখানে 6টি লাইন আছে। এই 6টি লাইন ছাত্ররা বলবে এবং এক লাইনকে 20-30 বার করে পড়ে এক নিঃশ্বাসে 1 লাইন বলতে হবে। তাহলে কি হয়ে যাবে, একদম 100% তার ব্রেনে যে হরফগুলো বসে গেছে এটা আপনি শিওর হয়ে যাবেন। আর হুজুরে বুঝে দিল, এরপরে সবক নিল। এটা হলে কি কোরআন শরীফ হজ করতেছে, সেখানেও কি জিমেরে খাবালে থাকে, জিম দোয়াতকে সোয়াদ, সোয়াদকে দোয়াত হচ্ছে না, হরফ নিয়ে মুসাফা হচ্ছে না। কোরআন শরীফে সবক দিবেন, দ্বিতীয় ক্লাসে ওই অবস্থা হচ্ছে। কেন হচ্ছে? আপনি প্রথম যেখানে হরফ শিখেছেন সেখানে কি কৌশলে তাদের ব্রেনে হরফের আকৃতিগুলা বসাই দেন নাই। সেখানে কি করছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত সিরিয়ালি হরফগুলা পড়া শেষ হয়েছে। আর এবারে অনুশীলনে এসে হামজা আইন হা গাইন 1 লাইন পড়াইছে আবার, ঠিক আছে? এরপরের লাইনও আবার বুঝিয়ে দিছে, এরপরের 20টায় বুঝিয়ে দিছে, এরপরের 20টায় বুঝিয়ে দিছে। কোরআন শরীফ হয়ে গেছে আর হামজা লাম জবর আল হামিম জবর হাম, সেখানেও বুঝিয়ে দিতে আছে। বুঝছেন? ছাত্রের কোনো কাম নাই, হুজুরে পারে, হুজুরেরটাই পারা হয়ে গেল, ছাত্র পারার দরকার নাই। শতকরা 10 জনে পাইলেই হয়ে গেল। এই 17 10 জন পাইলে হবে?
শতকরা নিম্নে 80% আপনার মাদ্রাসার টাইম অনুসারে পড়তে হবে, তখন আপনি হক আদায় করছেন এটা বোঝা যাবে, তখন আপনি নিয়ম মতো পড়াইছেন এটা বোঝা যাবে। আর 10 জন শতকরা 10 জন পারে, সেটা তো খোদাদা জেহানতের কারণে সে পারে, আপনার প্রচেষ্টায় পারে যে তা না। ঠিক আছে, আপনি যদি ঠিকমতো চেষ্টা করেন তাহলে শতকরা 80 জনে কি সিস্টেম মতো টাইম হয়ে যাবে। আর 20% কে আপনি কি দিয়া সময় বেশি দিয়া আবার সময় দিয়া তাকে তুলে নিতে হবে। তার কারণ কোরআন শরীফ পড়া কি বলছে, কারো সময় কম লাগবে, কিছু ছাত্রের সময় একটু বেশি লাগবে। এইভাবে এই অনুশীলনটা যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত পুরোপুরি হয়ে যাবে, এরপরে কি করবেন জানেন, তারপরে পৃষ্ঠাটা বলতে বলবেন, বা তা তা জিম হা, এভাবে হরফ মোটা বারিক এগুলা ছেলেদেরকে বলবেন না, এমনি হরফগুলো বলে যাবে। মোটা বারিকের সবক এটা আমি প্রথমে দিছিলাম না, পরে দেখলাম না আমাদের আলেম সমাজ মোটা হরফ এবং বারিক হরফ নিয়ে কি বেশিরভাগ বুঝে না, এগুলো নিয়ে ক্লাস হয় না। এই জন্য আমি এটা ওস্তাদদের নজরে আসার জন্য এই সবকটা এখানে দিছি ওস্তাদদের জন্য। বাচ্চাদেরকে বলবেন শুধু একবার পড়ে যাওয়ার জন্য, তার সে একবার পড়তে পারবে একটা না, তার কারণ পিছনের পৃষ্ঠা যদি আপনি সিস্টেম মতো পড়ান এগুলো কি পড়তে পারবে। এই আমাদের আলহামদুলিল্লাহ হরফ মুফরাদাত হরফ কিভাবে পড়াবে এটা নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে। কি মনে করেন এভাবে যদি আমরা মুফরাদাত হরফ পড়াই, হরফ ভালোভাবে বসবে না? অবশ্যই ব্রেনে বসে যাবে ইনশাআল্লাহ। আপনারা একটু তাজরাবা করে দেখেন। এরপরে আর 10 মিনিট সময় লাগবে মোরাক্কাবাত দিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা জোহরের পরে হরকাত নিয়ে আলোচনা করব। এখন দেখেন মোরাক্কাবাত চিনানো কত সহজ। মুফরাদাত নিয়ে আলোচনা করতে সময় বেশি কেন লাগছে? ওই হরফগুলো কৌশলে উচ্চারণ করাতে গিয়ে সময় কি লাগছে? বেশি লাগছে। 29 হরফের কৌশল শিখাতে গিয়ে। আর সামনের অন্য কোনো সবক পুরো কায়দাতে এত সময় লাগবে না ইনশাআল্লাহ আলোচনায়। এখন দেখেন 4 নম্বর পৃষ্ঠায় 2 নং পাঠ মোরাক্কাবের পরিচয়। কিসের পরিচয়? আজকে আমরা মোরাক্কাব চিনাইতে মাসকে মাস আরে লিখতে লিখতে ছন্দ পড়াইতে পড়াইতে আলিফ তরবের সাথে মোরাক্কাব হয়, তরবের সাথে মোরাক্কাব হয় না, আরো কত ছন্দ পড়ায়। কিন্তু এরপরেও কি কোরআন শরীফ পড়ার সময় কি জিমকে খা বলতেছে খাকে, জিম শিনকে সিন সিনকে শিন বলতেছে না। দেখেন কত সহজভাবে ইনশাআল্লাহ পড়াতে পারবেন। এখানে দেখেন মোরাক্কাবের পরিচয় নিয়ে নিচে একটা ছন্দ দেওয়া আছে, এটা পড়ানোর দরকার নেই, এটা পড়ানোর দরকার নেই, এটা সিস্টেম অনুসারে আমি এখানে লিখে দিচ্ছি আর কি। এরপরে দেখেন এখানে আলিফ থেকে আলিফ থেকে নিচের দিকে লাইন পর্যন্ত একটি লাইন আছে লাল হরফ। এরপরে মাঝখানে পা থেকে নিচের দিকে ইয়া পর্যন্ত একটি লাল লাইন আছে, লাল হরফ আছে। ছেলেদেরকে বলবেন তোমরা আলিফ থেকে নিচের দিকে হরফগুলি সবাই একসাথে পড়ো, পারবে না? আলিফ তা জিম দাল, এভাবে লাইন পর্যন্ত সবাই একবার বলে যাবে একসাথে। এরপরে বলবেন ফা থেকে নিচের দিকে লাল হরফগুলি বলো, ফা কফ কাফ, এভাবে ইয়া পর্যন্ত বলবে। ঠিক আছে, এভাবে ইয়া পর্যন্ত বলার পরে এবার আপনি আমার দিকে লক্ষ্য করেন। এবার ছাত্রদেরকে কি করবেন জানেন? এটা কি টুপি না? এই হুজুরিটা পাঁচ কলি টুপি, ঠিক আছে? এই হুজুরিটা জালি টুপি, ঠিক আছে? ওই হুজুরিটা মোটা টুপি। আপনি কি করবেন? 4 জনের থেকে 4টা টুপি 4 স্টাইলের নেবেন। ছাত্রদের কাছে বিভিন্ন স্টাইলের টুপি থাকে না? 4 স্টাইলের 4টা টুপি হাতে নেবেন। হাতে নিয়ে জিজ্ঞেস করবেন এগুলি কি? সবাইকে জিজ্ঞেস, এগুলি কি? কি বলবে ছেলেরা? টুপি। তখন আপনি বলবেন দেখো এইটা এক প্রকারের, এইটা মাদানি টুপি, ও এটা পাঁচ করলি, এটা জালি টুপি, ওটা মোটা টুপি। সবগুলোকে টুপি বলতে হবে? এক একটা তো বানাইছে এক এক প্রকারের। তখন ছেলেরা হাসবে, হাসবে না? বলে হুজুরে বলে কি এগুলো বলে টুপি না, ডাইরেক্ট বলবে না, মনে মনে বলবে আর কি। তখন আপনি একটা পয়েন্ট পাবেন যে এই টুপিগুলি যেভাবে এক একটা এক এক প্রকারে বানাইছে, কিন্তু নাম কি সবগুলি? টুপি। তদ্রুপ ভাবে তোমরা দেখো আলিফের পাশে আরো লম্বা লম্বা কয়টি আঁক আছে, সবগুলির নাম আলিফ। তার পাশে দেখো 2 নুক্তাওয়ালা আরো কয়েক স্টাইলের কয়টা কি আছে, মাথা আছে, এগুলো সবগুলির নাম কি? তা জিমের পাশে দেখো নিচে নুক্তাওয়ালা কয়েক স্টাইলের কয়েকটা মাথা আছে, এগুলি সবগুলির নাম কি? জিম।
উদাহরণ দিয়ে দিছি, এই উদাহরণের কারণে কিন্তু কি হয়ে গেছে, ইয়া পর্যন্ত সব কি হয়ে গেছে, সবাই বুঝে এসে গেছে, ঠিক না? এখন আপনি বলবেন ঠিক আছে, তাহলে আলিফের পাশে যখন সবগুলি আলিফ তোমরা সবাই পড়ো একসাথে, হ্যাঁ বলো, আলিফ 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 আলিফ, আঙ্গুল দিয়ে ধরে ধরে পড়তে হবে সবাই মিলে, কেউ পড়াবে না, এখন আর কেউ পড়াবে না, সবাই একসাথে। আর ছাত্র বেশি হলে পড়াইলে ভালো, একজন একজনে পড়াইলে ভালো, তার কারণ কি এলোমেলো হবে না, ঠিক আছে? ছাত্র যদি বেশি হয় একজনকে দাঁড় করে দিবি, তুমি আলিফ লাইনটা 10 বার পড়াও, তাহলে কি সবাই একসাথে পড়লো। আর না হলে কি হবে, আলিফ 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 আলিফ, কেউ 10 বার হয়ে গেছে, কেউ 2 বার হয় না, আবার আলিফ 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 এইভাবে করতে পারবে না। আলিফ আলিফ ধীরস্থির ভাবে, কেমন, যেখানে যখন যেটা পড়বে ওটার উপর আঙ্গুল রাখতে হবে, আলিফ কয় প্রকারে লিখছে, এইভাবে একজন 10 বার করে পড়াবে। আর আলিফ যখন 10 বার করে সবার পড়ানো হয়ে যাবে, এরপরে বলবো তারপরটা পড়া। তা ভালোভাবে দেখো, অন্যদিকে তাকাইতে পারবে না। তা 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 এরপরে নিচে দেখো লাল করে 3টা দাগে একসাথে করে মিলিয়ে লিখছে, তা তা তা, ঠিক আছে? এইভাবে তাটাকে 10 বার করে সবাই পড়াবে, ছাত্র বেশি হলে, আর ছাত্র কম হলে তো একজনে 1-2 বার করে পড়বে। এরপরে তার স্বভাব হয়ে গেলে এরপরে বলবো কি, জিম থেকে পড়ো, তারপরটা পড়ো, জিম একজন একজনে পড়াইতে থাকবে, ঠিক আছে? এইভাবে করে ইয়া পর্যন্ত পড়াইতে কয়দিন লাগবে? অল্প সময় শেষ হয়ে যাবে না? তাহলে তার ব্রেনে মোটামুটি 50% কি হলো, তা কয় প্রকারে লেখে, জিম কয় প্রকারে লেখে, কফ কয় প্রকারে লেখে, এই মাথাগুলো কিছুটা কি তার ব্রেনে ঢুকছে, কিন্তু পরিপূর্ণ ঢুকে না। এখন কিন্তু পরিপূর্ণ ঢুকাইতে হবে আরেকটা কৌশলে, কি দেখেন, তারপরে পৃষ্ঠায় 5 নম্বর পৃষ্ঠায় 2 নং পাঠের অনুশীলন। 2 নং পাঠের অনুশীলনে কি আসছে, প্রথমটা কি, হ্যাঁ হুজুর বুঝাই দিবে, বুঝাইতে বলছিলাম জানো সব, কে বলবে? ছাত্ররা বলতে হবে এখান থেকে, কে বলবে? ছাত্ররা। এখন ছাত্রদের এখান থেকে পড়তে বললে দেখবেন প্রায় অধিকাংশই পারবে না, না পারার সম্ভাবনাই খুব বেশি। তার কারণ নতুন একটা জিনিস, বুঝলেন নাই? আগে হা আলোক ছিল, আলিফ আলোক ছিল, এখন দুইটা একসাথে হয়ে গেছে। এই জন্য কি করবেন আপনি, কিন্তু আমি আর একটা কৌশল করছি, কি হার এক কালার, আলিফের কি আরেক কালার। এটার দ্বারা বুঝা গেছে কিনা হরফ কয়টা, 2টা। দুটোটা যদি নাকি এক কালারে দিতাম, তখন ছোট বাচ্চা তো মনে করতে পুরোটাই কি, হ্যাঁ, বুঝলেন নাই? এখন দেখো এই 2 চৌকালা, এই সবুজ কালারের যেটা আছে এটার নাম কি বলো সবাই? হয়তো 2-4 জনে পারতে পারে, না পারলে কি করবেন আপনি বলে দিবেন, না বেত আছে 2টা লাগাই দিবেন ভালো করে, লাগাইলে পারবে না, ব্রেন আরো খারাপ হবে, কয়েকদিন ফিডা খাই বাড়ির থেকে, আর কি মাদ্রাসায়ও আসবে না, বাড়ির থেকে ফিডিও আর মাদ্রাসায় পাঠাইবে না। এই ফিডার কারণে, এই অতিরিক্ত ফিডার কারণে লক্ষ লক্ষ ছেলে দিন থেকে বঞ্চিত। খোদ আমার কাছে এসে অভিযোগ করছে ছাত্রর গার্জিয়ানে, হুজুর আমিও মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, কিন্তু অতিরিক্ত ফিডার কারণে মাদ্রাসা থেকে ছাইরা স্কুলে চলে গেছে। ফিডার কি ফায়দা দেখছেন? আমরা আমাদের রাগকে কন্ট্রোল করব, ঠিক আছে? রাগ আসবে, কন্ট্রোল করতে হবে। আপনি এই রাগ কন্ট্রোল করার কারণেই খায়রুকুম মান তাআল্লামাল কোরআন বলছেন আল্লাহ রাসূল। ইলিশ মাছ খাইতে কি মজা, কাটা বাইতে সবাই মারে, কাটা বাইতে, এই কাটা বাইসা এরপরে আপনি খায়রুকুম হবেন। গত কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক মুরব্বী, একদম সাদা দাড়িওয়ালা, গাও শরীরে খুব সুন্দর, একদম বড় সড়ো মানুষ, ছাত্রকে পিটাইছে। ছাত্রর গার্জিয়ান মাদ্রাসায় এসে বেত নিয়ে ওই হুজুরকে এমন দোলাই দিচ্ছে বলার ভাই। আমার মাদ্রাসায় এরকম ঘটনা ঘটে নাই, আমি ঘটতে দিই নাই, নিজেই আগেই অফিসে তাদেরকে বসাই, আমি মাপ চাইয়া তারপরে যায় হুজুরকে বাঁচাইছি। এভাবে বহু ঘটনা ঘটতেছে, জেলখানায় তো বহু আছে।
বুঝলেন নাই? আমরা আমাদের কৌশলে পড়াবো, কৌশলে পড়ালে ছাত্ররা পারবেও, ছাত্র মাইরও খাবে না। বুঝলেন নাই? এখন এখানে আপনি বুঝাই দিতে পারবেন না, বলবেন কি এই যে দুই চোখওয়ালা সবুজ হরফটা আছে এটার নাম কি বলো দেখি। যদি না পারবে না, যে এটাই সম্ভাবনা খুব বেশি, তখন আপনি বলবেন পিছনের পৃষ্ঠায়, আগের পৃষ্ঠায় প্রতি লাইনে লাইনে আঙ্গুল হানাই দেখো এই মাথাটা কোথায় আছে। এক সময় এসে আর লাইনে এসে কি দুই মাথাওয়ালা চোখওয়ালা এই হরফটা কি বের করবে এবং বলবো হুজুর এর নাম কি হা। হ্যাঁ না, এটা বোঝানোর এখন সময় নেই, এখন এইভাবে পড়ে যাবে। হ্যাঁ হা বলে যাবে। তাহলে এই হা বাহির করবে ছাত্ররা, কে বাহির করবে? এখানে যখন পিছনের পৃষ্ঠায় হা এই 200 গলা মাথা এটা বাইর করলো, এখন নাম বলতে পারবে না, তার কারণ সেই লাইনটা তো এখনই পড়েছে, হা তো আগে থেকে চিনে, হার ভাষা যেগুলো আছে সবগুলি হা, এই হার নামটা সে বাইর করলো। হার নামটা বাইর করার পরে বলবেন, তারপরে এই যে লম্বা লালটার নাম কি? কেউ পারবে বা পারবে না, না পারলে আবার কোথায় যাবে? পিছনের লাইনে আঙ্গুল হাঁটিয়ে দেখবে, প্রতি লাইনে লাইনে আলিফের নামও বাইর করতে পারবে। যদি আলিফ বাইর করতে পারে নাই, হাও সে বাইর করতে পারে নাই, এরকম হতে পারে না, তখন কি কৌশল বলে দিবে? না, তখনও বলে দেওয়ার সুরত নাই। বলে হুজুর বলে কি পাগল হয়ে গেছে নাকি, কোনো প্রকারে বলতে দিচ্ছে না। না, দেখেন তারপরে কৌশল হলো আপনি ওই হার মধ্যে হাত রেখে বলবেন এটার নাম কি, তুমি বলো এটার সাথে আর ওটার সাথে মিল আছে কিনা। আপনি ধরে দিলেও কি নাম বলতে পারবে না? অবশ্যই পারবে। আপনি আলিফ ধরে দিবেন পিছনের পৃষ্ঠায়, বলবেন এটার সাথে মিল আছে কিনা দেখো, এটার নাম কি, পারবে না? অটোমেটিক অবশ্যই যে কোনো কৌশলে তার ব্রেন থেকে হরফের নাম বের করাতে হবে। এই যে এই কৌশলগুলি যে আপনি অ্যাপ্লাই করলেন, এই অ্যাপ্লাই করার কারণে এখন যে হরফগুলো তার ব্রেনে সেটিং হয়েছে, আর জীবনেও তার ব্রেন থেকে কি হবে না, বের হবে না। তাহলে হার নামকই ছাত্র দিয়ে বের করালাম, আলিফের নামকই ছাত্র ব্রেন থেকে বাইর করেছি। কেমন? এরপরে বলবো তোমরা 30 বার এই দুইটার নাম পড়ো। হা আলিফ, হা আলিফ। হা বলার সময় হায় আঙ্গুল রাখবে, আলিফ বলার সময় কোথায় আঙ্গুল রাখবে? আলিফে। হা আলিফ, হা আলিফ। ঠিক আছে? এইভাবে করে 30 বার হা আলিফ পড়ার পরে বলবো, তারপর একটা বলো, তারপর একটা আইন আলিফ। আইনের নাম না পারলে কোথায় যাবে? পিছনে যাবে। সে যদি বাইর না করতে পারবে, ওস্তাদের পিছনের পৃষ্ঠে ধরে দিয়ে তার থেকে কি করতে হবে? নাম আদায় করে নিতে হবে। তাহলে আলিফের নাম তো এখানেই পড়ছে, এখনই পারবে আইন আলিফ, আইন আলিফ। ঠিক আছে? এইভাবে করে আইন আলিফের কি নাম ছাত্রদের মুখ দিয়ে বাইর করাতে হবে। এভাবে হা আলিফ, এভাবে কফ আলিফ, এইভাবে দেখবেন সর্বোচ্চ 3 লাইন। 3 লাইনের নাম বলার জন্য কোথায় যেতে হবে? পিছনের পৃষ্ঠায় যেতে হবে। 3 লাইনের পর ইনশাআল্লাহ অধিকাংশ ছেলেরা আর পিছনে যাইতে হয় না, তার একটা আইডিয়া এসে যায় এই হরফের কি এই নাম। এরপরে কি করবেন? হা আলিফ, আইন আলিফ, হা আলিফ, কফ আলিফ, কাফ আলিফ, শিন আলিফ, এক লাইন হচ্ছে না? এক লাইন 30 বার করে পড়ার পরে বলবেন তোমরা এই লাইনটাকে 30 বার পড়ো বা 50 বার পড়ো, আমাকে কিন্তু এক নিঃশ্বাসে এই লাইনের হরফগুলির নাম বলতে হবে। এরপরে এক একটা করে দ্বিতীয় লাইন এক লাইন একটা একটা করে শেষ হলে বলবেন 30 বার পড়ো ওই পুরো লাইনটাকে, আমাকে কিন্তু পুরো লাইনটা করে নিঃশ্বাসে শোনাতে হবে, এক নিঃশ্বাসে। এইভাবে এই পুরো পৃষ্ঠার সব হরফগুলি করে নিঃশ্বাসে শোনাতে হবে, এক লাইন এক নিঃশ্বাসে শোনাতে হবে। কোনো প্রকার চিন্তা করতে পারবে না। জিম বলার সময় হা হা না, হা না, জিমের খা হা এইদিকে কি ঘুরাঘুরি করানোর সুযোগ নেই। দেখার সাথে সাথে জিম বলতে হবে। সিনকে ডাইরেক্ট দেখার সাথে সাথে সিন বলতে হবে, সিন বলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে নির্দ্বিধায় দেখার সাথে সাথে উচ্চারণ হবে, দেখার সাথে সাথে কি হবে? উচ্চারণ হবে, তাহলে বুঝবেন তার ব্রেনে 100% বসে গেছে। আর যদি সে চিন্তা করতে হয় 2-3 দিকে ঘুরেই তারপরে বললো, তার মানে কি হয় না? 100% ক্লিয়ার হয় নাই। এই 100% ক্লিয়ার করার জন্য কি করতে হবে? এক লাইনকে এক নিঃশ্বাসে শুনতে হবে। ঠিক আছে?
এবারে 20 বারে হোক আর 50 বার লাইনটা দৌড়াইলে হোক বা 100 বার দৌড়ানোর পরে হোক, প্রয়োজনে 100 এক নিঃশ্বাসে এক লাইন না বলতে পারা পর্যন্ত তাদেরকে পড়তে দিতে হবে। ঠিক আছে? যত বেশি এখানে দ্রুত করবেন লাইন হরফগুলি, তত বেশি তার কি হয়ে যাবে, কোরআন শরীফের নাজরা চালু হয়ে যাবে। তার কারণ কোরআন শরীফের নাজরাতে এই হরফগুলো না, এখন হয় কি জানেন, নাজরা করতে দিছে আল আর জন্য একটু চিন্তা করছে, পরেরটা কোন হরফ সেটা নিয়ে একটু চিন্তা করছে, এটার উপরে জবর না জের না পেশ না জজম এগুলো নিয়ে কিছুক্ষণ চিন্তা করছে। এরপরে কোথাতে কি আলিফ টান, হামজার উপরে জবর, জবর কি হয় তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। এখন জবর হয় তাড়াতাড়ি হচ্ছে না, ওই সামনেরটা নিয়ে গবেষণা করতে করতে আল হয়ে গেছে। আপনি যাই হরকত টান হয় নাকি? হ্যাঁ, তার হলো কি টানে হাম বলতে পারতে, হাম ওই সামনেরটা কোন হরফ, এটার মধ্যে কি আছে, এটা নিয়ে কি করে চিন্তা করে। এই চিন্তার কারণে কিন্তু হরকত কি হয়ে যায়, টান হয়ে যায়। এগুলো যখন আপনি হরফগুলাই এই হরফ পড়ানোর সময় ক্লিয়ার করে দিবেন, তখন আর হরফ নিয়ে গবেষণা করতে হবে না। হরকতের সময় যখন জবরের সবকের সময় জবরের উচ্চারণটা তার 100% ব্রেনে ক্লিয়ার করে দিবেন, তখন আর জবরের উচ্চারণে কি হবে না, টান হবে না। এই পৃষ্ঠাটা যখন আপনি দ্রুত একটি শেষে এক লাইন শুনবেন, এরপরে আরো একটা কৌশল আমরা হরফগুলো উচ্চারণ, হরফের নাম ক্লিয়ার হওয়ার জন্য আরো একটা কৌশল উচ্চারণ অবলম্বন করব। কি, সামনের পৃষ্ঠা দেখেন, 6 নম্বর পৃষ্ঠা, এই হরকতের পরিচয়ের পৃষ্ঠায় ফারাগা ওয়াজাবা সানানা মেসালাসনা উদাহরণ। এখানে কি করব, বলবো তুমি হরফের উপরে নিচে কি আছে এগুলোর দিকে দেখবে না, শুধু হরফের নাম বলে যাবে। সবাই একসাথে বলো, ফা রা দাদ ওয়াও জিম বা। ঠিক আছে? এখন একসাথে বলতে গেলে ছাত্র বেশি হলে সমস্যা, তার কারণ কে কি বলতেছে, কার শুদ্ধ হচ্ছে অশুদ্ধ হচ্ছে এটা বোঝা যাবে না। এই জন্য বলতে হবে, প্রথম যন্ত্র তুমি এক লাইন পড়ো, কায়দার শেষ কাল্লা বাল রন পর্যন্ত কি করতে হবে, আর 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সব হরফ বলে যাবে জবরদস্ত ছাড়া। প্রথম জনে কি এক লাইনের হরফের নাম বলবে, দ্বিতীয় জনে কি দ্বিতীয় লাইনের হরফের নাম বলবে, তৃতীয় জনে তৃতীয় লাইন। আর প্রথম জনের পড়ার সময় বলার সময় সবাই পড়তে থাকবে, পড়াইবে, এক লাইন কি সবাই পড়াবে। ঠিক আছে? এইভাবে করে পুরো কায়দার শুধু হরফ বলে যাবে, দেখবেন আস্তে আস্তে বলতে বলতে কি হচ্ছে, স্পিড বেড়ে যাচ্ছে। 1-2 পৃষ্ঠা বাড়তেছে, 1 পৃষ্ঠা বাড়তেছে, বরাবর কি হরফের নাম বলা কি হচ্ছে, স্পিড বাড়তেছে। যত বেশি ব্রেনে ক্লিয়ার হবে তত বেশি কি হবে, বলার স্পিড বেড়ে যাবে। ঠিক না? এইভাবে এই কৌশল আমরা অবলম্বন করব, হরফের নাম বলতে যাতে তাদের কি না হয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়। এই কৌশলগুলো অবলম্বন করে যখন আমরা মুরাক্কাবাত শিখাবো, দেখবেন অটোমেটিকলি তার হরফ একদম ইজি হয়ে যাবে। এই মুরাক্কাবাত নিয়ে এবং মুফরাদাত নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আজকের আলোচনা শেষ করেছি। ইনশাআল্লাহ জোরের পরে বাকি ক্লাস হবে হরকাত নিয়ে এবং তাজবিদ নিয়ে। ইনশাআল্লাহ আমরা এই নিয়মগুলি ফলো করব। দেখবেন বহু জনে ফোন করছে 15 দিনে, 1 সপ্তাহে, 1 মাসে আলহামদুলিল্লাহ কায়দা শেষ করে কি নাজারা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ আমরাও পারবো ইনশাআল্লাহ। একটু আমরা আলহামদুলিল্লাহ জোহরের আগে হরফ, মুফরাদাত হরফ এবং মুরাক্কাবাত হরফ কিভাবে সহজে অল্প টাইমে চিনানো যাবে, শেখানো যাবে, বাচ্চাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া যাবে, এটা নিয়ে আলোচনা করছিলাম। ইনশাআল্লাহ আমার এই পদ্ধতি যদি ফলো করেন, আবাসিক মাদ্রাসাগুলোতে ইনশাআল্লাহ সর্বোচ্চ 15 দিনও লাগবে না, সর্বোচ্চ 8-10 দিনের ভিতরে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অনাবাসিক মাদ্রাসাগুলোতে হয়তো মাসখানেক লাগতে পারে, তার কারণ ওখানে তো সময় কম দেওয়া হয়। তার জন্য আমরা তরতিব সিস্টেম ফলো করব। প্রতিটি জিনিস আমাদের দেশেও এক একটা জিনিস বানায়, এক একটা ফাঁক করে, কিন্তু দেখা যায় চায়নাতে চাইনিজ স্টাইলে আরেক স্টাইলে পাক করে, সেটা স্বাদ কী হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। একই জিনিস মুরগি পাকাইছে, একই জিনিস গোস্তই পাকাইছে,
একই জিনিস সবজি পাকাইছে, কিন্তু কি চাইনিজ স্টাইলে চাইনিজ তরতিবে পাকানোর কারণে সেটার কি হয়ে যায়, স্বাদ ভিন্ন হয়ে যায়। বাংলা স্টাইলে পাকালে স্বাদ ভিন্ন হয়ে যায়, হিন্দি স্টাইলে পাকাইলে স্বাদ আরেক রকম হয়ে যায়। এটা হলো কি তরতিব, এটা নিয়ম পদ্ধতি। তো কোরআন শরীফের নাজরা পড়ারও কি বিভিন্ন পদ্ধতি, আলহামদুলিল্লাহ বিভিন্ন কারি সাহেবরা গবেষণা করে বের করছেন। তো এক একটা মধ্যে সময় বেশ কম, কোনোটার মধ্যে সময় কম লাগে, কোনোটার মধ্যে মিডিয়াম লাগে, কোনোটার মধ্যে কম বেশি লাগে। এক একটাকে পদ্ধতিগত ভিন্নতার কারণে সময় কম বেশ লাগে। তো আমরা কম সময় লাগে কীভাবে লাগে সেটা নিয়ে গবেষণা করতেছি ইনশাল্লাহ। যদি এর থেকে আপনারা সব গবেষণা করেন দেখবেন আরও অনেক পদ্ধতি বের হয়ে যাবে ইনশাল্লাহ। সহজে বাচ্চাদের কীভাবে অল্প সময় নাজরা পড়ানো যায় এটা নিয়ে গবেষণা করতে হবে। তাহলে আমরা হরফ কীভাবে চিনাবো অল্প সময়, যাতে করে কোরআন শরীফের মধ্যে গিয়েও হরফ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না হয়। এই কায়দার ভিতরেই যখনই মুফরাদাত এবং মুরাক্কাবাত হরফ চিনাবো ওই সময় তার হরফের দ্বিধাদ্বন্দ্ব কী হয়ে যায়, শেষ হয়ে যায়। এখন আমরা আলোচনা করব, আমি নাজরা পড়াকে 3 ভাগে বিভক্ত করি। প্রথম নম্বর হলো হরফ সেনাসি, হরফ চিনানো। দ্বিতীয় নম্বর আলোচনা করি এরাব সেনাসি। এরাব বলতে বোঝায় হরকত, তানবিন, মদ্র হরকত, জজম, তাসদীদ। মোট কয়টা চিহ্ন, মাত্রা 11টি। হরকত 3টি, তানবিন 3টি, মদ্র হরকত অর্থাৎ খাড়া জবর খাড়া জের উল্টা বেশ 3টি, 9টি, জজম 1টি, তাসদীদ 1টি। এই 11টি মাত্রাই এই 29 হরফের মধ্যে প্রয়োগ হয়ে এগুলোর উচ্চারণের মাধ্যমে কি হয়, নাজরা পড়তে পারে, ঠিক না? এগুলোর উচ্চারণ শিখলেই মাত্র 11টি মাত্রা। এগুলোর উচ্চারণটা যদি আপনি ব্রেনে ঢুকে দিতে পারেন তখন আর কোরআন শরীফে গিয়ে কী করতে হবে না, বানান করতে হবে না। সে যেখানেই আরবি ইবারত দেখবে সেখানে কি করতে পারবে, উচ্চারণ করতে পারবে ইনশাআল্লাহ। দীর্ঘক্ষণ আলোচনা করলে গলা একটু খসখসায়, বুঝছেন? এখন এটা নিয়ে টেনশনে আছি, 1 ঘন্টা একটানা 5-6 ঘন্টা আলোচনা, এটার কি সমাধান দিব এটা নিয়ে এখনো সমাধানে আসতে পারেনি। আর বয়স তো এখন বেড়ে যাচ্ছে, বুঝুন নাই, আস্তে আস্তে দুর্বলতা আসতেছে। খেলা কি করে ইনশাল্লাহ আল্লাহ বাইর করে দেবে একটা অবস্থা। এই 11টি মাত্রার উচ্চারণ যদি আপনি ব্রেনস্থ করে দিতে পারেন তাহলেই সফল, তাহলে ছেলে কি নাজরা পড়তে পারে। আরেকটি ভাগ করি আমি তাজবিদ। আরেকটি ভাগ কি তাজবিদ। তাজবিদটা 3য় স্টেপে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আলোচনা করব এই 11টি মাত্রা সহজে এটার উচ্চারণটা কিভাবে বাচ্চাদের ব্রেনস্থ করে দেওয়া যায়, ব্রেনে ঢুকিয়ে দেওয়া যায়। দেখেন, 3 নং পাঠ হরকতের পরিচয়। তাহলে আমি বলছি কি 3 ভাগে আলোচনা করি, একটি হলো হরফ, আরেকটি হলো কি হারাকাত অর্থাৎ এরাব, আরেকটি হলো কি তাজবিদ। তাহলে এই 3 ভাগের কারণে তাজবিদ আসছে কয় নম্বরে সিরিয়ালে, 3 নম্বর সিরিয়ালে, ঠিক না? এখন চলতেছে কিন্তু 2 নম্বরের আলোচনা। এই জন্য এখানে যে হরকতের পরিচয় নামে যে একটা তাজবিদ আছে বা ছন্দ আছে, এটা পড়ানো যাবে না, এটা এখন পড়ানো যাবে না। অর্থাৎ তাজবিদের কোনো কায়দা এখন পড়াতে পারবো না আমরা। তার কারণ কি, তাজবিদটা কোথায় সেটিং হয়, 3 নম্বর এরাবে, এবারতে। তাজবিদটা কোথায় সেটিং হয়, এবারতে না? এখন এবারত যদি আমি পড়তে না পারি, আমি তাজবিদটা সেটিং করব কোথায় বলেন? আমি এখনো এবারত পড়তে পারি না, এর আগে কি করে দিছি, মদ মোট এত প্রকারকে ছন্দ আকারে সব মদ গুণে সব মুখস্থ করে ফেলাইছে। এখন সে সেটিং করার কি পাচ্ছে না, জায়গা পাচ্ছে না। এরকম হতে পারে না, একটা সিস্টেম মতো আসতে হবে। এই জন্য আমি বলি প্রথমে কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু হরফ, প্রথম স্টেপ কায়দার শেষ পর্যন্ত হরফ আছে না, শুধু হরফগুলো বলে যাবে জবরদস্ত ছাড়া। তাহলে কি হবে, তার হরফ একদম ক্লিয়ার হয়ে যাবে।
হরফ সম্পর্কে কোনো দ্বিধাদ্বন্দ্ব তার থাকবে না। দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে এরাব সম্পর্কে। দ্বিতীয় স্টেপে এই এরাব অর্থাৎ এই 11টি মাত্রা কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণ সে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া যাতে উচ্চারণ করতে পারে, বানান ছাড়া, দেখার সাথে সাথে যে কোনো ইবারত কোরআন শরীফের ইবারত দেখার সাথে সাথে যদি কি করতে পারে, উচ্চারণ করতে পারে। একবার আমি এক ছেলে 2 মাস পড়াইছিলাম। 2 মাস পড়ানোর পরে তার কায়দা শেষ হয়ে গেছে। দুপুরে কিছুক্ষণ পড়াইছি, কায়দা শেষ হয়ে গেছে। এখন পরীক্ষা আসছে আর টেবিলে কোরআন শরীফ আছে, কায়দাও আছে। তা আমি কোরআন শরীফ খুলে দিছি। কোরআন শরীফ খুলছি আর ছেলে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়িনি। এটা পরীক্ষা দিয়ে আসছে, কোরআন শরীফ পড়ে না, এতে কোরআন শরীফতে প্রশ্ন করতেছে, এটাও প্রশ্ন করার কথা না। আমি বললাম যে কি তোমাকে জিজ্ঞেস করছি কোরআন শরীফ পড়ছো কি পড়ো নাই? হয় না। তাহলে তুমি কথা বলতেছো কেন? এখান থেকে পড়ো। কোরআন শরীফের মধ্যখানে এখান থেকে উল্টে দিয়া বললেন যে এখান থেকে পড়ো। কিছু করে এভাবে তাকে দিচ্ছে, দেখে যে কিরে সব তো পুরানো, সব আলি বাতা জবজের না সব, বুঝলেন না? নতুন তো কিছু নাই। এবার পড়া শুরু করছি। এবার আসতেছে কবুতর, আমি তো কোরআন শরীফ পারি দেখি। আলহামদুলিল্লাহ কালকে রিঘাট মাদ্রাসায় যারা নাজরা সবক নিচে এদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের সবক কত পৃষ্ঠা, কোন জায়গায়? তো বলতেছে হুজুর আমপাড়ায়। তাই বলছি তোমাদেরকে কোন জায়গায় কতটুকু পড়ছো জিজ্ঞেসি কেন জানো? আমি যেখানে পড়ছো ওখান থেকে পরীক্ষা নিই না। এটা তো পড়ছো, এটা তো পারবে। তোমার যদি মাথায় হারাকাতের উচ্চারণ যদি নাকি ব্রেনে ঢুকে থাকে এবং হরফ যদি তোমার ব্রেনে ঢুকে থাকে, তাহলে তুমি কোরআন শরীফের যে কোনো জায়গায় উল্টিয়ে দেব তুমি বলতে পারবে। এবার কোরআন শরীফের বিভিন্ন জায়গা থাকে তো আলহামদুলিল্লাহ সবাই থেকে সবক নিছি, আলহামদুলিল্লাহ সবাই পারছে। এরপরে এ ফারাদা ওয়াজাবা একটাকে 30 বার করে পড়ে এক লাইন এক নিঃশ্বাসে বলতে হবে। এরপরে এখানে 4টি লাইন আছে, 4-5 20টি মেসাল। এই মেসালগুলি কি করতে হবে? এক নিঃশ্বাসে এক লাইন পড়তে হবে। তাহলে এই যে সিস্টেম বলে দিলাম, এই সিস্টেমেই কিন্তু সামনের সবকগুলো, এই সিস্টেমে কি সামনের সবকগুলো। সামনের সবক দেখেন কিসের পাঠ? এক জেরের ব্যবহার। কিসের ব্যবহার? এক জেরের ব্যবহার। এখানে বলবো, দেখো এখানে 29 হরফের নিচে একটা কোনাকুনি আগ দেওয়া আছে, এটার নাম কি? জের। জের জের 8-10 বার 15 বার এইভাবে জেরের নামটা মাস্ক করাবো। এরপরে বলবো জবর যেভাবে একসাথে হরফের সাথে পড়া হয়েছে, এখানে জের গুলো একসাথে পড়া হবে। কিভাবে? হামজা জের ই, বা জের বি, তা জের তি, তা জের রি, এভাবে 3-4টা আমি বলে দেব। এরপরে তারা পুরাটা পড়বে, এক একজনে এক একবার। ডান দিক থেকে এক একজনে এক একবার কি পড়াবে? হ্যাঁ, হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত পুরাটা 29 হরফ পড়াবে। এভাবে বানান একবার সবাই পড়ানো শেষ হয়ে গেলে এরপরে কি বলবো? তোমাদের কষ্ট কমায় দিচ্ছি, তোমরা আর হামজা জের বলতে হবে না, শুধু কি বলো? ই উচ্চারণটা বলো। ই, বি, তি, তি, এইভাবে বলো। এইভাবেও এক একজনে এক একবার করে করে পুরাটা পড়াবে। পড়ানোর পরে এরপরে বলবো তোমরা কি কোন দিক থেকে পড়াও? কোন দিক থেকে পড়ো? লাইনের প্রথম লাইনের শেষ থেকে জি, তি, তি, বি, এই এক এক লাইনকে 20 বার করে পড়া। আমাকে কিন্তু এক নিঃশ্বাসে শুনতে হবে, ঠিক আছে? এইভাবে এখানে 5-6টি লাইন আছে, এই 6টি লাইনকে উল্টা দিক থেকে শোনাবে। উল্টা দিক থেকে 6টি লাইন চালু হয়ে গেলে এরপরে কি করব? হ্যাঁ, এবারে একদম ইয়া থেকে হামজা পর্যন্ত কি করবে? এই উল্টা দিক থেকে উচ্চারণ করবে। এরপরে উচ্চারণ হয়ে গেলে এই বোর্ডে দাঁড়িয়ে এক একটা হরফ লিখবেন আর জের দিবেন আর পরীক্ষা নেবেন। কেমন? যে ছেলেগুলো একটু গভীর তাদের থেকে আলাদাভাবে প্রশ্ন করবেন। এই তুমি বলো, এটার উচ্চারণ তুমি বলো, জিমের নিচে জের দিয়ে বলো, এই তুমি উচ্চারণ করো, এই তুমি উচ্চারণ করো, ঠিক আছে? তাহলে বুঝবেন যারা গভীর তাদেরও ব্রেনে আলহামদুলিল্লাহ ঢুকে গেছে। এরপরে দেখেন 4 নং পাঠের অনুশীলন। অনুশীলন মানে কি বলছিলাম?
পরীক্ষা। এখানে দেখেন প্রথম মেসাল কি গদিবা, গদিবা। এখানে মেসালটা কি দিয়ে গঠন করা হয়েছে? জবর আর জে। তার কারণ আমার ছেলেকে পড়াইছি কি জবর আর হরফ এবং জবর জে, বাস এখানে জবর জের দিয়ে। দেখেন এখানে গদিবের মধ্যে দুইটা হলো কি জবর আর একটা হলো কি জে। তো এখানে সে পড়ে না যে এরকম কিছু আছে না, সুতরাং বুঝাই দিতে হবে এখানে না। বুঝাই দিলে অর্থ কি দাঁড়াবে? বুঝাই দিতে হলে তার অর্থ কি দাঁড়াবে? তার ব্রেনে পিছনের সবকগুলি ঢুকে না, তাহলে কি আবার পিছনে মেহনত করতে হবে। যদি না ঢুকে থাকে তাহলে কি আবার পিছনে মেহনত করতে হবে। এখানে বুঝাই দেওয়া মানে সময় নষ্ট করা, বুঝছেন? যেভাবে হোক আপনি কি করতে হবে, পিছনেরটা ভালোভাবে ব্রেনে ঢুকাইতে হবে। এখানে বুঝাই দেওয়া যাবে না, ঠিক আছে? তখন ছেলেদেরকে বলবেন এখান থেকে পড়ো বা বোর্ডের মধ্যে আপনি ওই ছোট ছোট আলগা আলগা করে দুই একটা দেখালেও দেখাতে পারেন, না দেখালেও সমস্যা নাই, একটা তো হয়ে গেছে, ঠিক আছে? এরপরে তার সে জবর পিছনে পৃষ্ঠায় পড়ছে, দুই জের এখানে পড়ছে, এই পৃষ্ঠায় পড়ছে, আর কি বা পিছনে পৃষ্ঠায় পড়ে আসছে। সুতরাং বানান নাই, কি নাই? বানান না, ডাইরেক্ট কি উচ্চারণ। দুই বা পড়ো 30 বার পড়ো, দুই বা এভাবে ফারিহা ফারিহা ফারিহা। আবার একটা জিনিস বলা হয় নাই, আপনাকে লক্ষ্য রাখতে হবে হরফগুলো তার মাখরাজ থেকে উচ্চারণ হচ্ছে কিনা। মেসালগুলো উচ্চারণ করার সময় কি করতে হবে? মাখরাজ হা, ঠিক আছে? ঠিক আছে? হাফিজ, হা বলার সময় হা হরফ থেকে উচ্চারণ হচ্ছে কিনা এটা দেখে কি করতে হবে? ভুল হলে বলে এই ঠিক করে উচ্চারণ করো। 2-3 বার বলার পরে যদি নাকি ঠিক না, এই হা ওনার কাছে উচ্চারণ ঠিক করে হা হা একটু বলে দিবেন, ঠিক আছে? অর্থাৎ বারবার লোকমা দিতে দিতে কি হয়ে যাবে? সে অভ্যস্ত হয়ে যাবে। এখনো তার অভ্যস্ত হয় নাই, বুঝেন নাই? এই জন্য লোকমা দিতে হবে, বারবার লোকমা দিয়া অভ্যস্ত করে নেবেন, ঠিক আছে? হরফের দিকে, হরফের উচ্চারণ ঠিক আছে কিনা এটা খুব লক্ষ্য রাখতে হবে। তারপরটা বলো তাবিআ তাবিআ, ঠিক আছে? এইভাবে 30 বার করে এক একটাকে পড়ার পরে এক লাইন হয়ে যাওয়ার পরে বলবো পুরা লাইনকে তুমি 20 বার পড়ো। আমাকে কিন্তু পুরা লাইন কি এক নিঃশ্বাসে শুনাইতে হবে। গদিবা ফারিহা হাফিযা তাবিআ হাবিতা। দ্রুত পড়তে পারার অর্থ কি দাঁড়াবে? তার ব্রেনে কি পরিপূর্ণভাবে কি হয়ে গেছে? বিশেষ সবকগুলা ঢুকে গেছে, বুঝছেন? এইভাবে এখানে কয় লাইন আছে না মেসাল? 5টি লাইন, 5 25টি মেসাল আছে। এই 25 মেসাল সম্পূর্ণভাবে নির্দ্বিধায় দেখার সাথে সাথে যাতে সে কি করতে পারে? উচ্চারণ করতে পারে। এই যত বেশি এখানে উচ্চারণ দ্রুত করাবেন তত বেশি, বা তার মানে কি কোরআন শরীফে কি চালু হয়ে যাচ্ছে? চালু হয়ে যাচ্ছে। না যারা পড়াইতে 1 বছর আর লাগবে না। বুঝিনি, আবার বলেন। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে জবর পড়াইছেন, জের পড়াইছেন, কোরআন শরীফ একটা নিয়ে বলবেন কোরআন শরীফের মধ্যে যেখানে জবর আছে ওখানে বলবেন এটা উচ্চারণ করো, জের দেখলে বলবেন এটা উচ্চারণ করো, ঠিক আছে? তখন আরো এক্সপার্ট হয়ে যাবে কোরআন শরীফের মধ্যে যখন কি করে এজরা করাবেন, ঠিক আছে? এটাও আমি বলি, আজকে ভুলে গেছি। কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে কি করবেন? এজরা করাবেন। তখন দেখবেন ছাত্র সাহস বেড়ে যাবে। তখন নাজরা দিলে কি তার কাছে কি পড়ি নেই কথা আর মনে হবে না, সে অটোমেটিকলি টানতে থাকবে, ঠিক আছে? কোরআন শরীফের মধ্যে যেটা পড়াচ্ছেন ওটা ওখানে একটু এজরা করাবেন। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করছি জবর এবং জের, দুটোটার কিন্তু সিস্টেম একই, ঠিক না? একই সিস্টেম। সামনের একবারে যে পেশ, জজম, তাসদীদ, খাড়া জবর, খাড়া জের, তানবিন সবগুলা এইভাবে চতুর্মুখী, চতুর্দিক থেকে কি করা যাবে? উচ্চারণ শিখাইতে হবে। এরপরে মেসালগুলি এক একটাকে 20-30 বার করে পড়াইতে হবে। চতুর্দিক থেকে এইভাবে যখন কি হয়ে যাবে? চালু হয়ে যাবে, তখন বুঝবেন আপনার ছেলের কি হয়ে গেছে? ব্রেনে
জিনিসগুলো উচ্চারণগুলো কি হয়ে গেছে? এরপরে দেখেন পেশ, ঠিক একই রকম আগের মতোই হামজা পেশ, একই নিয়মে। এখানে বলবেন দেখো এই 29 হরফের উপরে একটা গোল মাথা আছে, এটার নাম কি? আমার সাথে সাথে বলো, পেশ। পেশ। এভাবে 8-10 বার কি করবো? পেশের নাম শিখাবো। এরপরে উচ্চারণ বলবো যে তোমরা কি করো, একবার একবার হামজা পেশু বা পেশবু বলে কি বানান পড়াবে সবাই একবার একবার। এরপরে বা দ্বিতীয়বার কি করবে? শুধু উচ্চারণ উ বু তু তু, এভাবে সবাই একবার একবার পড়াবে। এরপরে কোন দিক থেকে পড়াবে বলেন? প্রথম লাইনের পিছন থেকে, জু তু তু বু ও, এভাবে কি পিছন থেকে। এখন আর কেউ পড়াবে না, সবাই মিলে কি এক একজনের 20-30 বার করে পড়ে এক নিঃশ্বাসে আমাকে শুনাইতে হবে, ঠিক আছে? এই 6 লাইন উল্টা দিক থেকে উচ্চারণ এক নিঃশ্বাসে শুনাইতে হবে, 6 লাইন 6 নিঃশ্বাসে। এরপরে কোন দিক থেকে পড়াবে? উপরের থেকে নিচে। এরপরে কোন দিক থেকে? উ হু জু তু উ উ, ঠিক আছে? এইভাবে উপর থেকে 5 লাইন, এই 5 লাইন 5 নিঃশ্বাসে শোনাতে হবে। এক এক লাইনকে 10-20 বার করে পড়তে বলবেন, তাহলে কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। এই যে চতুর্দিক থেকে কি করবে? অনুশীলন কি? অনুশীলন প্রথম মিসাল কি? ইয়াহা। আগে যদি আমাকে আরবি ভাষা শিক্ষা দিত, এরপরে যদি নাকি একটা একটা কি দিত, কাওয়াইদ দিত, জুমলা ইসমিয়া শিখাইতো, এবং আমাকে কিতাবের মধ্যে একটা দুইটা মেসাল আছে, সেই একটা দুইটা মেসালের জায়গায় ওগুলো হুজুরে বুঝে দিত, এবং কোরআন শরীফ থেকে আরবি যে কোনো জুমলা থেকে বলতো যে জুমলা ইসমিয়া বাইর করো। কোরআন শরীফ থেকে তুমি 50টা জুমলা ইসমিয়া বের করে নিয়ে আসো, তখন তার পক্ষে কী হইতো? সহজ হইতো, এবং জুমলা ইসমিয়া তার ব্রেডে পরিপূর্ণ বসে যেত। কোরআন শরীফের খুললে সে আরবি আবার খুললে জুমলা ইসমিয়া চিনত। জুমলায় ফেলিয়া পড়ানোর পরে যদি নাকি কোরআন শরীফ থেকে আরো 20-50টা 100টা মেসাল জুমলায় ফেলিয়ার বাইর করে আনতে হইতো, তার ব্রেন খাটায়, তাহলে সে জুমলায় ফেলিয়া চিনত। কিন্তু এখন এবারত মুখস্থ করছে, আরবি ভাষা জানে না, আরবি ভাষা দিছে পরে, এখন সে আগে পড়ে ফেলছে কাওয়ায়, এখন না এদার না উদার বাস। এগুলো খুব ব্যথা লাগতেছে, তার কারণ আমরা আমাদের সময় লেখাপড়া করতে খুব কষ্ট হয়েছে। মানে যেগুলা এখন বর্তমান আমাদের ছেলে মেয়েদেরকে বললে তারা বিশ্বাসও করবে না, পরেও না, কত কষ্ট করে লেখাপড়া করছে। তো এত কষ্ট করে লেখাপড়া করার পরেও মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারিনি, এই জন্য ব্যথা লাগতেছে। যদি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারতাম, পৌঁছছে কয়জন? 1000-2-4 জন। এটা তো আল্লাহ প্রদত্ত এলমেলাদুন্নির মতো, তারা জকির আজকি আল্লাহ প্রদত্ত, তারা হয়ে গেছে, কিন্তু আমাদের তো হয়নি, সবার তো আর হয়নি। কিন্তু সিস্টেম মতো হলে কি হতো? সবারই হয়ে যেত, সবারই হয়ে যেত। তাহলে আমরা কি করব? প্রথমে তাজবিদ পড়াবো না, কেমন? সিরিয়ালি দিব, সিরিয়াল মেনটেন করবো, যখন তখন এগুলো কাজ হয়ে যাবে। এখন এখানে দেখেন 3 নং পাঠে এক জবরের ব্যবহার। এক জবরের ব্যবহার এখানে ছাত্রদেরকে বলবেন, দেখো এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আছে না? ছেলেরা বলবেন জি, সবাইকে বলবেন ঠিক আছে, সবাই মিলে একবার পড়ো। সবাই মিলে কি একবার? সবাই আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে যাবে। হ্যাঁ, শুধু আলিফ বা তা পড়বে, অর্থাৎ তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আর কি, সবাই পারে। এরপরে বলবো, দেখো এই 29 হরফের উপরে কোনাকুনি একটি আঁক আছে, দাগ আছে, এটার নাম কি জানো? আমার সাথে সাথে বলো, জবর। জবর জবর, এইভাবে 8-10 বার জবরের নাম শেখাবো। জবরের নামটা 8-10 বার মাস্কে করানোর পরে বলবো, তোমরা এই জবর এবং 29 হরফ একসাথে উচ্চারণ করতে হবে। কিভাবে? এরপরে বলবো, দেখো আলিফের উপরে যদি উপরে নিচে কোনো কিছু হয়ে যায়, জবজের কিছু হয়, তখন ওটার নাম আর আলিফ থাকে না, এটার নাম কি হয়ে যায়? হামজা হয়ে যায়।
তাহলে বলো হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, বা জবর তা। আপনি 3-4টা বলে দেওয়ার সাথে সাথে কি সামনে পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই সবাইকে বলবেন একজনে একবার করে পড়াবে। বানান কি কয়বার? একজনে একবার করে, ডান দিক থেকে একজনে একবার করে বানান পড়বে, পড়াবে। ঠিক আছে, সবাই পড়তে থাকবে তার সাথে। একবার করে যখন বানান হয়ে যাবে, বানান পড়া হয়ে যাবে, এরপরে বলবেন তোমাদের কষ্ট কমাই দিচ্ছি, তোমাদের কষ্ট কমাই দিচ্ছি। কষ্ট কমাই দিচ্ছি এই কথা বললে কি পাবে? একটু সাহস পাবে, বুঝলেন না? কিছু সাহস দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য কিছু শব্দ ব্যবহার করতে হয়। তোমাদের কষ্ট কমাই দিচ্ছি। তোমরা আগে কি বলছিলে? হামজা জবর আ। এখন আর হামজা জবর বলতে হবে না, শুধু আ বলো, শুধু উচ্চারণ করো, শুধু উচ্চারণ। তাহলে এখন উৎসাহের সাথে করে যাক, এখন কমছে, একটু তাড়াতাড়ি করে। আ বা তা সা যা, এভাবে পড়ো। ঠিক আছে, এইভাবে ইয়া পর্যন্ত আবার সবাই একবার করে পড়াবে উচ্চারণ। সবাই একবার করে কি পড়াবে? উচ্চারণ পড়াবে। এভাবে ইয়া পর্যন্ত সবাই যখন একবার করে পড়ানো হয়ে যাবে উচ্চারণটা, এরপরে বলবেন তোমরা প্রথম লাইনের পিছন থেকে উচ্চারণ পড়ো। এবারে সবাই একসাথে পড়বে, আর পড়াবে না। এখন আর পড়ানোর প্রয়োজন হবে না, বুঝলেন? সময় অনেক বেশি লেগে যাবে। তার কারণ পড়ার তো একটা কি সিস্টেম তারা জেনে গেছে। যা তা তা বা আ। ঠিক আছে, সবাই 20 বার পড়ো উল্টা দিক থেকে। আমাকে কিন্তু শোনাইতে হবে, এক নিঃশ্বাসে এক লাইন শোনাইতে হবে। সবাই 20 বার পড়ো। যা তা তা বা আ। ঠিক আছে, এইভাবে নিঃশ্বাস ফেলতে পারবে না। এরপরে দ্বিতীয় লাইন র দা দা খ হা, র দা দা খ হা, এইভাবে উল্টা দিক থেকে পড়ো। ঠিক আছে, এইভাবে এই 6টি লাইনকে কি 6 নিঃশ্বাসে শুনতে হবে। 6টি লাইনকে 6 নিঃশ্বাসে শুনবেন। ঠিক আছে, তাহলে এই 6টি লাইন 6 নিঃশ্বাসে যখন উল্টা দিক থেকে উচ্চারণ পড়বে, বানান নয়, বানান কয়বার বলছি? একবার করে শুধু পড়াবে, একদিক থেকে, পাল্টা দিক থেকে। ঠিক আছে, কিন্তু উল্টা উচ্চারণ পড়ার সময় কি পাল্টা দিক থেকেও পড়াবে, এরপরে উল্টা দিক থেকে উচ্চারণ। ঠিক আছে, উল্টা দিক থেকে যখন এক নিঃশ্বাসে এক লাইন শোনাবে, এরপরে বলবেন তুমি উপরের থেকে নিচের দিকে উচ্চারণ পড়ো। আ হা জা প ক ওয়া। ঠিক আছে, এইভাবে উপরের থেকে নিচের দিকে এক লাইনকে 20 বার করে পড়বে। উপরের থেকে এক লাইনকে 20 বার করে পড়তে পড়তে 5 লাইন আছে, এই 5 লাইনকে 5 নিঃশ্বাসে শোনাইতে হবে। ঠিক আছে, উপরের থেকে নিচের দিকে যখন 5 লাইন 5 নিঃশ্বাসে শোনাবে, এরপরে বলবো তুমি ইয়া থেকে হামজা পর্যন্ত, আ পর্যন্ত একেবারে উল্টা দিক থেকে কি করো? সবাই 10 বার পড়ো। সবাই 10 বার কি করো? উল্টা দিক থেকে পড়ো। এই যে আমরা চতুর্দিক থেকে উচ্চারণটা পড়াইছি, এটার অর্থ কি? অর্থাৎ আমাদের ইবারত পড়ার সময়, কোরআন শরীফের নাজরা পড়ার সময় আমাদের কি লাগবে? উচ্চারণটা লাগবে, ঠিক না? এই উচ্চারণটার উপরে আমরা বেশি জোর দেব। ঠিক আছে, এটাকে বেশি প্র্যাকটিস করাবো, বারবার মাস্ক করাবো, তাহলে কি হয়ে যাবে? উচ্চারণটা তার ব্রেনে বসে যাবে। সে জিমের উপর জবর দেখলেই সাথে সাথে কি বলবে? জিম জবর যা না, ডাইরেক্ট উচ্চারণ কি? যা। হরফের মধ্যে, যে কোনো হরফের মধ্যে জবর দেখার সাথে সাথে যাতে তার কি হয়ে যায়? যোগ্যতা হয়ে যায় যে এটা কি উচ্চারণ যা। এবার আপনি বোর্ডে দাঁড়াবেন, বোর্ডে দাঁড়িয়ে একটা হরফ লিখবেন, আর কি জবর দিবেন, আর সাথে সাথে কি জিজ্ঞাসা করবেন জিমের উপর জবর দিয়ে উচ্চারণ করা, মিমের উপরে জবর দিয়ে উচ্চারণ করা, লামের উপরে জবর দিয়ে উচ্চারণ করা। ঠিক আছে, এইভাবে যখন এলোমেলোভাবে আপনি পরীক্ষা নেবেন উচ্চারণটা পারতেছে, তাহলে মোটামুটি 80% শিওর যে তার কি হয়ে গেছে? জবরের উচ্চারণ হয়ে গেছে। মার্কেটে কিছু কায়দা দেখা যায়, শুধু এই 29 হরফের মধ্যে কি দিছে? জবর দিছে, জেরও দিছে, পেশও দিছে, একসাথে 3 অক্ষর দিয়ে দিছে।
এরপরে তানমিনটাও একসাথে দিয়ে দিছে, খাড়া জবর একসাথে দিয়া এক পৃষ্ঠা মেসাল দিছে 9টা মাত্রার জন্য। এতে করে আসলে কিছু ব্রেনে, ছেলেদের ব্রেনে ঢুকে না, তার কারণ তাদের বয়স কম, ঠিক না? তাদেরকে অল্প অল্প খাওয়াইতে হবে। এই জন্য আমি কায়দা বড় হোক কিন্তু কি সময় কম লাগুক। বাংলা বাজার, ঢাকা বাংলা বাজার এক আমার আত্মীয় হয়, এমনি লাইব্রেরি ছিল ওনার আগে, এখন সাইডে দিছে, বড় আলেম, এখন মাদ্রাসা পড়ায়। ওনাকে কায়দাটা দিছি আর উনি কায়দার শুরু থেকে শেষ পর্যন্ত উল্টাইছে। উল্টাই বলতেছে, ওসমান সাহেব আপনি কায়দাটার ফিসটা বাড়াইছেন কিন্তু ছাত্রদের সময় কমাই দিচ্ছেন। ছাত্রদের কি কমাই দিচ্ছেন? সময় কমাই দিচ্ছে। দেখছেন, মানে কায়দাটা শুধু এই মাথার থেকে ওই মাথায় উল্টেছে, আমি কিছু বলিনি। এক একজনের নজরের কি আছে, তীক্ষ্ণতা আছে। মরহুম আব্দুল জব্বার সাহেব বিভাগের মহাসচিব ছিলেন, আল্লাহ গরিকে রহমত করুক। ওনার কাছে একদিন নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পর উনি কায়দাটা ফার্স্ট তো লাস্ট উল্টেছে। উল্টানোর পরে এবার দেখি যে আশেপাশের রুমগুলোতে হুজুরে ফোন দিতেছে। ফোন দিয়ে আরো কয়েকজনকে, বড় বড় আলেম ওলামা কয়েকজনকে ডাকছে ওনার রুমে। এবার ভালোভাবে নাস্তার অর্ডার দিল, সবাই নাস্তা করলো। এবার সবাই কায়দাটা দেখাচ্ছে, দেখেন এই মৌলানা একটা কায়দা লিখছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, অনেক গবেষণা করি, খুব একটা উপকারী একটা কায়দা লিখছে। এইভাবে আরো কিছু আলেম ওলামা, মনে করেন আমাদের শেখ আব্দুল হক মাদ্দাজিল্লুল আলীর কাছে যখন প্রথম দিন নিয়ে যাই, আমার সাথে পরিচয় ছিল না, তো নিয়ে যাওয়ার পরে আমি তরিকায়ে তালিম নিয়ে আপনাদেরকে যে আলোচনা করতেছি, এই তরিকায়ে তালিম 40 না 45 মিনিট আমি সংক্ষিপ্ত আকারে হুজুরের সাথে আলোচনা করছি। একদম মনোযোগের সাথে হুজুর শুনছেন। আলহামদুলিল্লাহ, কোরআনকে কদর করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত উপর উঠে দিয়েছেন। আমি অপরিচিত, ছোট মানুষ, চিনে না, তারপরেও কি কোরআনের কারণে কি দিছে, সময় দিছে এবং গুরুত্ব দিছেন। আমার আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে শেষ করে দিয়েছি, ওখানে তার বিস্তারিত বলার দরকার নাই, বুঝেন নাই? আমার আলোচনা শেষ, হুজুর সাথে সাথে বলতেছেন তুমি মুআল্লিম প্রশিক্ষণ করাইতে হবে। আমি বললাম হুজুর এটা তো বহুত কঠিন ব্যাপার, এটাকে আমার পক্ষে সম্ভব? বলতেছে তুমি শুরু করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো হুজুরের নির্দেশে আলহামদুলিল্লাহ শুরু করছি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আগাইতেছি, বুঝলেন নাই? এইভাবে আরো কিছু মনে নাই, আমার কায়দাটা দেখে বলছে হুজুর আপনি মুআল্লিম প্রশিক্ষণ করাইতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আগাচ্ছে, আলহামদুলিল্লাহ প্রশিক্ষণও হচ্ছে, সারা দেশ থেকে ফোন আসে বসে গিয়ে। তো কালকে এখানকার বসে দিয়েছি, আর ফেনী থেকে, নোয়াখালী থেকে কমেন্ট আসছে হুজুর ফেনীতে কবে করাই না। ফেনীতেও মাঝে মাঝে করাই, আগে তো প্রতি মাসেই হতো যে সময় ফেনীতে ছিলাম। তো ফেনীতে, কুমিল্লার, নোয়াখালী, মিরসরাই, চট্টগ্রাম, আশেপাশে কয়েক জেলার মুআল্লিম আসে। তো যাই হোক, কি করতে হবে, 29 হরফের যে কোনো হরফের জবর দেখার সাথে সাথে কি করতে হবে, উচ্চারণ করতে হবে। এই উচ্চারণটা যদি আমি ব্রেনে ঢুকে দিতে পারি তাহলে কি সফল, ঠিক আছে? এরপরে দেখেন 3 নং পাঠের অনুশীলন। 3 নং পাঠের অনুশীলন, অনুশীলনের মধ্যে প্রথম মিসাল কি, এখন এখানে আমাদের দেশে যে সিস্টেমে চলতেছে, কি সিস্টেম, হুজুরে বুঝে দেয়, ফা জবর ফা, রা জবর র, দ জবর দ, ফা রা দ, ওয়া জবর ওয়া, জিম জবর জা, বা জবর বা, ওয়া জা বা। এই দুইটা বসে বসে করো আজকে সবক। এবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে কি দিছে, সবক দিছে। এভাবে 20টা শেষ করতে কি লেগে গেছে, বেশ কদিন চলে গেছে। কিন্তু আসলে পিছন থেকে আবার পড়া নিলে কি দেখা যায়, পারে না, আবার হরফ তো ভালোভাবে এখানে চিনে নেয়। এখন কি আমি যেভাবে আগে বলছিলাম, এখানে কি আপনি বুঝাই দিবেন, বুঝাই দিবেন? বুঝাই দেওয়া মানা করছি না, বুঝাই দেওয়া মানে কি, পিছনের পড়াগুলো আপনি তার ব্রেনে ঢুকে দিতে পারেন নাই, পিছনের সবক তার ব্রেনে আপনি ঢুকাইতে, এটা কি
দোষ আমার না ছাত্র? এখন তো আমার দোষ, আমি হুজুরের দোষ কি নিজে স্বীকার করতে চাই না, যাই কিছু হোক ছাত্ররে কি ফিটা শুরু করে দিচ্ছি, ঠিক না? আমার সিস্টেমের ব্যাঘাতের কারণে, অভাবের কারণে কি হয়েছে, ছাত্র ব্রেনে জিনিসগুলা ঢুকে না, আর না ঢুকার কারণে সে পড়া পারতেছে না, এর ফিডের অবস্থা কি শেষ। তাহলে এখানে কি করতে হবে, আমরা একটা কৌশল অবলম্বন করতে হবে। কিভাবে? এখানে প্রথম মেসাল কি, একটু উদাহরণ দিয়ে বুঝে দিতে হবে। প্রথমে ফারাদা না, এই ফারাদাটাকে প্রথমে আমরা মুফরাদ সূরাতে লিখব। এইভাবে ফা লেখা জবর দিব, বলবো বলো এটা কি উচ্চারণ করো, বলেন বা। এরপরে র লিখবো, উচ্চারণ করেন। এরপরে দ লিখবো, উচ্চারণ করেন। এরপরে সমান সমান দিয়া এইভাবে, এবার বলেন। এখানে যখন মুফরাদ শুরুতে ছিল সে উচ্চারণ করতে পারছে, এখানে মুরাক্কাব সূরত মুরাক্কাব হরফ তাকে চিনেছি না, তাহলে সে উচ্চারণ করতে পারবে না কেন? যদি আমি তার ব্রেনে কি উচ্চারণগুলো ঢুকে দিতে পারি, তাহলে অবশ্যই এখানে কি করতে পারবে, সে উচ্চারণ করতে পারবে। তাহলে কি হয়েছে, এই একটা দিলেন না, এরপরে কি করবেন, এটা মুছে ফেলবেন। এটা মুছে এবার আর একটা মেসাল দিবেন। তারপরে মেসালটা কি, উচ্চারণ করেন, উচ্চারণ করেন, উচ্চারণ করেন। এরপরে মুরাক্কাব সূরাতে লিখব, বলেন ওয়াজা। মান করতেছে না। এই দুইটা মেসাল এভাবে বোর্ডে লেখা আলোক করে তাদেরকে কি করে দিবেন, লাইনে তুলে দিবেন, স্টার্ট করে দিবেন। কি করে দিবেন, এটা কি স্টার্ট, বুঝছেন? এই দুইটা মেসাল দিয়ে স্টার্ট করে দিয়া আর লেখার দরকার নাই, বুঝছেন? আর লেখার দরকার নাই। এবার ছাত্রদেরকে বলবেন, তাহলে তোমরা প্রথম মেসাল পড়ো, ফারদ। কি ফারদ। এরপরে বলবেন এটাকে 30 বার পড়ো সবাই মিলে, ফারদ ফারদ, ঠিক আছে? এরপরে এটা 30 বার হয়ে গেলে বলবেন তারপরটা পড়ো, ওয়াজাবা, ওয়াজাবা, 30 বার পড়ো, ঠিক আছে? এইভাবে 30 বার করে তারপরটা বলো। তখন ছেলেটা বলবে, দেখবেন সা না না, প্রথমে একটু টানে পড়বে, বলবে না টানা যাবে না, তাড়াতাড়ি পড়ো, সা না না। শুদ্ধ উচ্চারণটা আপনি 2-1 বার মাস্ক করে দিবেন, ঠিক আছে? সানানা সানানা সানানা, এভাবে 30 বার সানানা পড়বে। এরপরটা পড়েন, ছাত্ররা কি বলবে, না একটু আস্তে আস্তে বলবে প্রথমে, বুঝলেন না? না ফালা, বলো না ফালা, না ফালা, 30 বার পড়ো। তারপরটা বলো, এভাবে জামাও বলবে। এইভাবে এক একটা 30 বার করে যখন হয়ে যাবে, এরপরে বলবেন তোমরা এই লাইনটাকে পুরো লাইন 30 বার পড়ো। ফারাদ ওয়াজাবা সানানা নাফালা জামা। আমাকে কিন্তু এভাবে দ্রুত শোনাইতে হবে, আমাকে কিন্তু কি করতে হবে, দ্রুত শোনাইতে হবে, এক নিঃশ্বাসে একবার এক লাইন। সবাই কেউ পড়াবে না, সবাই যার যারটা সে কী করবে, 30 বার 40 বার পড়ে চালু করে নেবে। অর্থাৎ এইখানে যত চালু করে পড়তে পারবে, কোরআন শরীফের নাজরা তার তত চালু হয়ে যাবে। তার কারণ এইখানে এখন হয় কি, এখন নাজরা সবক দিলে লাম তা 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 র, কেন টান দিছে, কিন্তু কায়দা জানে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িত হয়। এখন হরকতের মধ্যে সে কি করছে, 3 আলিফ টান দিছে। কেন টানছে জানেন? ওই সামনের হরফটা কি, এটা নিয়ে গবেষণা করতেছে। সামনের হরকতটার কি উচ্চারণ হবে, এটা নিয়ে কি করতেছে, বুঝছেন? যদি এগুলা আমরা প্রথমে কায়দার মধ্যেই যখন এগুলাকে একদম ভালোভাবে 100% তার ব্রেনে করে ঢুকিয়ে দিতে পারবো, তখন আর ওইখানে গিয়ে কি করতে হবে না, গবেষণা করতে